দিন রেকর্ডটা গ্রুপে দিলে ওইটা আমরা পুনরায় আবার একটু শুনতে পারবো। শুভ সন্ধ্যা। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অ্যাডভান্স সার্টিফিকেট কোর্সের ফাইন আর্টস টেকনোলজি শিক্ষার্থীদের আজকের ক্লাস আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করছি। আমাদের আজকের আলোচনা হচ্ছে বাংলাদেশের শিল্পকলা। এই বিষয়টির বিষয় কোড 12-112, মানে 12-112। এখানে আমরা এর আগে মিস করা বেশ হয়নি। কয়েকটা ক্লাসে ভারত উপমহাদেশের, বিশেষ করে বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত অঞ্চলের প্রাচীন যে আহ, স্থাপত্য কীর্তি, সেগুলো নিয়ে আমরা কথা বলছিলাম। আমাদের আজকের আলোচনা হওয়ার কথা, আমি এখনই স্ক্রিন শেয়ারে আমাদের যে উত্তরার গণভবন আমরা চিনি কিনা সবারই আহ, জানবার কথা ছিল, কিন্তু সবাই নাও জানতে পারে বোধহয়। স্যার মিউট করা হয়নি সবাই। হ্যাঁ, এখানে উত্তরার গণভবন, নাটোরের রাজবাড়ি, তারপর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল, আর সিলেটের শাহজালাল দরগা এবং শাহ পরানের যে দরগা, এই চারটা বিষয়ের উপরে আমাদের আসলে আলোচনা থাকবে। এই চারটা জায়গার সেখানকার যে স্থাপত্য, সেই স্থাপত্য কলার উপরে মূলত আমাদের আলোচনা থাকবে। স্থাপত্য এবং ভাস্কর্য মূলত আমাদের আলোচনা। এর পাশাপাশি এই যে স্থাপত্য কীর্তি কেন নির্মাণ করা হয়েছিল, এর ঐতিহাসিক যে গুরুত্ব, এবং আজকের সময়ে এটা কেন পাঠযোগ্য, এটা নিয়ে আমাদের আসলে আলোচনার মূল বিষয়বস্তু। আমরা এগিয়ে যেতে চাই। উত্তরার গণভবন। উত্তরার গণভবন, গণভবন হচ্ছে আমাদের দেশের যিনি প্রধান, তার থাকবার যে জায়গা, সেই জায়গাটাকে গণভবন বলা হতো, হয় এখন। কিন্তু গণভবন যে কারণে এই শব্দটি এসেছে, সেটি হচ্ছে আমাদের দেশের যে সংসদ, এই সংসদে যারা সদস্য, যাদেরকে আমরা পার্লামেন্ট মেম্বার বা এমপি বলি, বা সাংসদ বলি, যে নামেই বলি না কেন, তারা যেখানে মিলিত হয় এবং দেশ পরিচালনার জন্য আইন প্রণয়ন করেন অথবা আইনের সংস্কার করেন, বা দেশের জরুরি পরিস্থিতি কিভাবে মোকাবেলা করতে হবে এটা নিয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করেন, কিংবা সারা বছর আমাদের দেশে জাতীয় আয় এবং ব্যয় কি হবে, এই আয় বা ব্যয় কিভাবে আসবে, সাধারণ মানুষের উন্নয়নের জন্য কি ধরনের কার্যক্রম নেওয়া হবে, এর একটি পরিকল্পনা প্রণয়ন করা হয়। সেইটা হচ্ছে আমাদের সংসদ ভবন। এবং এই সংসদ ভবনে যে আলোচনাটা হয়, সেটা মূলত সাংসদ, আমাদের যখন সংসদ ভবন পূর্ণ মাত্রায় নির্মিত হয়নি, এবং দেশের যিনি প্রধান, সেই আহ, যিনি প্রধানমন্ত্রী, তার পারিষদদের নিয়ে বসবার জন্য শীতকালে বসার যে জায়গাটি ছিল, সেটাই হচ্ছে আহ, উত্তরার গণভবন বা নাটোরের রাজবাড়ি। আমরা বাম ধারে যে ছবিটা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে উত্তরা গণভবনের ফ্রন্ট সাইড। এখানে উপর দিয়ে আমরা টপ সাইড থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে ভার্টিক্যাল রেখার সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এই ছবিটা গ্রহণ করা হয়েছে। এর বাইরে এই যে ভবনের যে এরিয়া দেখা যাচ্ছে, এর বাইরে আরেকটা অনেক বড় এলাকা আছে। টোটাল এরিয়াটা মিলে একটি সীমানা প্রাচীর দিয়ে এই আহ, বাড়িটি নির্মাণ করা হয়েছে। এখানেই মূলত একটা সময় সংসদীয় কার্যক্রম বা মন্ত্রী পরিষদের কার্যক্রম একটা সময় হতো, কিন্তু এখন আর এটা হয় না। এখন আর এটা হয় না এই কারণে যে ইতিমধ্যে নিরাপত্তা ব্যবস্থাটা নিয়ে মানুষের অনেক বেশি সংশয় তৈরি হয়েছে, এবং মানুষের জীবনের নিরাপত্তাটা অনেক বেশি ঠুনকো হয়ে উঠেছে। সেই রাষ্ট্রীয় নিরাপত্তার কথা বিবেচনা করে এইখানে আর ওই মাত্রায় সেশন গুলো আসলে হয় না।
কিন্তু এটা রাষ্ট্রীয় সম্পত্তি হিসাবে এটা অধিগ্রহণ করে, এটা সাধারণ মানুষের দেখার উপযোগী করে এটাকে এক হচ্ছে প্রত্নতাত্ত্বিক একটি জাদুঘর হিসাবে এর একটা অংশ দেখানো হয়। আরেকটি হচ্ছে যে ইতিহাস ঐতিহ্যের সঙ্গে মিলিত থাকা হিসাবে মানুষ দেখবে, শিক্ষার্থীরা দেখবে, এ সম্পর্কে জানবে, এই হিসাবে এটা এখনো সংরক্ষণ করা হয়। এইটা মূলত দীঘাপতিয়া বলে একটি জায়গা, দীঘাপতিয়া বা দীঘা পাতিয়া যে শব্দই বলি না কেন, উচ্চারণের একটু আহ হেরফের আছে। তাদের এইটা রাজবাড়ি ছিল যখন জমিদারদের সময় ছিল, ব্রিটিশদের আহ, সময়ের আমি শেষের দিকের কথা বলছি। তখন এখানে দিঘাপতিয়াদের মূলত এই এই জায়গাটা, এই অঞ্চলে তাদের জমিদারি ছিল। এই জমিদারি রক্ষা করবার জন্যে মূলত এখানে আহ, দয়ারাম রায় নাম করে একজন মানুষ, তিনি এই জায়গাটার উপরে 43 একর জমির উপরে মূলত এই একটি প্রাসাদ নির্মাণ করেছিলেন। সেই প্রাসাদটাই মূলত আজকের সময়ে এসে উত্তরার গণভবন। এখানে একটি বিশেষ বিষয় আছে, সেটা হচ্ছে যে এই দীঘাপতিয়ার জমিদার বাড়ির জমিদাররা যখন এই ভবনটি নির্মাণ করেন, তখন আহ, ইংরেজরা আমাদের দেশ শাসন করছেন, এবং ইংরেজরা তখনও পর্যন্ত আহ, ভূমি ব্যবস্থাপনা, আহ, যে স্থায়ী বন্দোবস্তর যে বিষয়টি, সেটা তখনও পর্যন্ত আসেনি। তখন আগের সময়ে যে জমিদার বা রাজারা ছিল, সেই প্যাটার্নটা চেঞ্জ করে কারা ইংরেজদের বেশি তোষণ করতে পারে, খাজনা দেয়া কিংবা অন্যভাবে সুযোগ সুবিধা দেয়া, কিংবা যারা দেশের বিরুদ্ধে বিদ্রোহ করছে, যারা দেশ স্বাধীন চাচ্ছে, স্বাধীনতা চাচ্ছে, তাদেরকে ধরিয়ে দেয়া ইত্যাদির মতো আহ, ইংরেজদের শাসন কার্য সুবিধা হয়, এই সুবিধায় যারা অংশীদার, এইরকম মানুষদেরকে তারা জমিদারি দিয়ে দিত। কিছু টাকা দিলেই তাদের জমিদারি তাদের নামে বিক্রি করে দিত, দিয়ে তাদেরকে জমিদার বানাতো ইত্যাদির মতো যে বিষয়গুলো ছিল, সেই সময়ের কথা বলা হচ্ছে। কিন্তু এই জায়গাটার আরেকটা আহ, রাজনৈতিক বলবো অথবা আর্থসামাজিক আরেকটি পরিচিতি এটা আছে। সেটা হচ্ছে যে এক সময় রবীন্দ্রনাথ ঠাকুরের আহ, আহ, তত্ত্বাবধানে, তার বিশেষ আগ্রহে একটা 17 দিন ব্যাপী, 17-18 দিন ব্যাপী আসলে একটা মেলা হয়েছিল, মিলন বা সম্মিলন হয়েছিল। সেখানে মূলত ভাষার উপরে, সাহিত্যের উপরে একটা বিশাল সম্মেলন হয়েছিল। এই সম্মেলনের সঙ্গে একটি রাজনৈতিক বিষয় ছিল কিন্তু, সে কারণে এটা প্রাদেশিক কথাটা বলা হচ্ছিল। প্রাদেশিক মানে প্রদেশের একটা অংশ। তখন বাংলা কোন অংশটা নিয়ে হবে, বাংলাদেশ কোনটা হবে, এটা নিয়ে একটা সংশয় ছিল। আহ, বাংলাকে ভাগ করার একটা বিষয় ছিল, কিংবা বাংলা ভাগ বন্ধ করার একটা বিষয় ছিল। এই সব বিষয় যখন চলছিল, সেই সময়ে এটা মূলত এই রবীন্দ্রনাথ ঠাকুরের তত্ত্বাবধানে একটি সম্মেলন হয়। এই সম্মেলনটা মূলত এই রাজবাড়িকে কেন্দ্র করেই হয়। ফলে এখানকার একটা ঐতিহাসিক একটি আহ, টান বা আগ্রহ বা যে সমৃদ্ধি, সেটা কিন্তু এখানে থেকেছে। এটা এই 1897 সালের কথা, 10 জুনে এই জিনিসটা হয়েছিল। তো সে যাই হোক, এই যে আহ, ভবনটা পরবর্তী, এই ভবনের আরো অনেক সংস্কার হয়েছে। এই সংস্কার হওয়ার সময় আমি যে কথা বলছিলাম, জমিদারদের ঠাটবাটের একটা বিষয় ছিল, যে আমি যখন জমিদারি কিনছি, তখন আমার যে অনেক অর্থবিত্ত আছে, কিংবা আমি অনেক বেশি আহ, ইংরেজ যে লাট কিংবা ছোট লাট বড় লাট, ইংরেজ বড় কর্মকর্তাদের সঙ্গে আমার কি ধরনের দহরম মহরম আছে, এইটা বোঝানোর জন্যে তখন বিদেশ থেকে বিভিন্ন ধরনের শিল্পকর্ম আমদানি করা হতো, করে সেগুলো তাদের প্রতিষ্ঠায় করানো হতো। তা সেখানে তাদের দৃষ্টিকোণ যেটাই থাকুক না কেন, সেখানে একটা আহ, উম, পৃথিবীর অন্য অংশের সঙ্গে শিল্প আহ, যে দৃষ্টিকোণ, সেটার সঙ্গে একটা বিনিময় হওয়ার সুযোগ কিন্তু তৈরি হয়। এই সময় আমরা আসলে লক্ষ্য করি যে বিদেশ থেকে কিছু শিল্পকর্ম নিয়ে আসা হচ্ছে, এবং সেইটাকে এখানকার শিল্পীদেরকে সেই শিল্পের শিক্ষা শিক্ষা দিয়ে তাদের দিয়ে একই ধরনের কার্যক্রম হচ্ছে। ফলে ভারতীয় যে উপমহাদেশের যে মানুষ, তারা কিন্তু এটা থেকে লাভবানও হচ্ছিল। আমরা এটার
প্রতর বিরোধিতা করেছি এরকম কিন্তু না, কিন্তু বিদেশ থেকে এসেছে, আমাদের দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সরাসরি এখানে প্রতিষ্ঠা পায়নি, কিন্তু পরোক্ষভাবে কিন্তু পেয়েছে। এই যে দীঘাপতিয়া যে জমিদার বাড়ি, সেখানে ফ্রান্স থেকে, ইংল্যান্ড থেকে, প্রাচ্যের বিভিন্ন পাশ্চাত্যের বিভিন্ন দেশ থেকে বেশ কিছু শ্বেত পাথরের মর্মর মূর্তি কিন্তু নিয়ে আসা হয়েছে, এবং সেটা এই জমিদার বাড়ির বিভিন্ন কক্ষে এবং তার যে আঙিনা, সেই আঙিনায় স্থাপন করা হয়েছে। এবং এইখানে যে স্থাপত্য কীর্তি, সরি, এখানে যে ভাস্কর্যগুলো, এই ভাস্কর্যের সঙ্গে যে সব শিল্পীরা আছে তাদের নিয়ে আমাদের পড়বার বিষয় আছে। তারা সে সময় পৃথিবীর সেরা শিল্পীরা কিন্তু। তো তাদের যে শিল্প গুণ এবং তাদের যে শিল্প দৃষ্টিকোণ, সেই কোণের সঙ্গে আমাদের ভারতীয় উপমহাদেশের মানুষের চিন্তার চেতনার কিছুটা তারতম্য থাকার কারণে একদল মানুষ এইটা নগ্ন স্থাপত্য ভাস্কর্য এই অভিধা দিয়ে এটাকে লোকচক্ষের আড়ালে নিয়ে যাওয়ার, বা এটাকে পরিত্যাগ করবার, কিংবা এটাকে কালো তালিকাভুক্ত করে কিংবা হামলা করে এটাকে ধ্বংস করা ইত্যাদির মতো নানান ধরনের ক্রিয়াকলাপ কিন্তু আমরা দেখেছি। তারপরও সরকার এটাকে অতি যত্নে সংরক্ষণ করেছে। আমরা যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু ওই জমিদার বাড়ির আঙিনার পেছন দিকে একটা স্ট্যাচু, আরো অনেক স্ট্যাচু আছে, আমরা যদি সেখানে যাই একবার মন ভরে যাওয়ার মতো। এবং এটা কিন্তু মার্বেল পাথরের খুব ফিনিশিং ওয়ার্ক। আমরা এই যে ছবিটা আমরা এখানে সংযুক্ত করেছি, এটা অনেক দূর থেকে নেওয়া ছবি, কাছ থেকে ছবি নেওয়া, কিংবা ভালো ডিজিটাল ফরম্যাটে যদি নেওয়া ছবি হতো, দেখলে একবার চোখ ভরে যাওয়ার মতো বিষয়। কিন্তু আমাদের এই জিনিসগুলোকে দেখতে হবে শিল্পীর দৃষ্টিকোণ থেকে। আমরা দেখতে চাই একটি আহ, ছেলে বা মেয়ে যে পারফর্মিং আর্ট করছে, সে হাতে জিমনেশিয়ামে সে কাজ করছে, সে তার পারফরমেন্স দেখাচ্ছে, সে একটি প্যান্টি পরে আছে কি সে একটি ব্রা পরে আছে, এটা কিন্তু বিষয় না। তার যে শারীরিক কসরত, সেটাকে দেখে সেটার মানটা কত উন্নত করতে পেরেছে, মানে সারা পৃথিবীর মানুষকে সে তার সেই শিল্প নৈপুণ্যতা দিয়ে মন ভরিয়ে দিতে পেরেছে। আমাদের দৃষ্টিকোণ হওয়া কিন্তু সেই দিকে, সে কি পোশাক পরে আছে এইটা কিন্তু প্রধান উপযোগ্য হবে না। আমরা যারা শিল্পকলা শিক্ষার্থী, আমাদের কিন্তু সেই বিবেচনাই এখানে রাখতে হবে। আমরা যদি এই প্রসঙ্গে একটু পিছন দিকে যদি আমরা একটু ঘুরে যাই কিছুক্ষণের জন্য, আমরা আহ শেয়ারটাকে বন্ধ করে কথা বলি। আমাদের বাঙালি সংস্কৃতির কথা আমরা বলি, পাশাপাশি অনেক সংস্কৃতি সারা পৃথিবীব্যাপী কিন্তু আহ, তৈরি হয়েছে। সেগুলো সম্পর্কে আমাদের ধারণাটা কতটা আহ, স্পষ্ট, সেটা কিন্তু এখানে আমাদের একটু আলোচনার একটু বিষয় থাকতেই পারে। প্রথমত হচ্ছে, আমরা যারা বাঙালি সংস্কৃতির মানুষ, আমরা মেয়েদেরকে শাড়ি পরতে বলি, কিংবা আমাদের মেয়েরা শাড়ি পরে। এখনকার সময়, আজকে গত 30 বছর ধরে মেয়েরা এখন আর শাড়ি খুব বেশি পরে না। তারা সালোয়ার কামিজ পরে, ম্যাক্সি পরে, বা এই ধরনের আহ, পোশাক পরে, যে পোশাকটা বাঙালি সংস্কৃতির সঙ্গে যায় না, কিন্তু এখনো এটা কেউ আর বিরোধিতা করে না। বাঙালি সংস্কৃতির সঙ্গে শাড়ির একটা সম্পর্ক আছে, শাড়ি পরা মেয়েদের কথা বলছি। ছেলেদের সঙ্গে পাঞ্জাবি, পাজামা কিংবা লুঙ্গির এসব বিষয়গুলো আছে। এখন যদি আমরা একটু পেছন দিকে ফিরে যাই, বাঙালির এই মেয়েরা শাড়ি পরতে শিখলো কতদিন আগে? কতদিন আগে এই মেয়েরা ব্লাউজ পরতে শিখেছে, কিংবা পেটিকোট পরতে শিখেছে? এই ইতিহাসটা যদি আমরা একটু জানি, তাহলে আমরা কিন্তু একটা জিনিস স্পষ্ট ভাবে দেখতে পারবো। সেটা কি, যে ওরও পেছন দিকে যেসব শিল্পকর্ম হয়েছে, তাদের পোশাকটা তাহলে কি থাকবার কথা ছিল। আমরা দেখেছি এই শাড়ি পরা নিয়ে, যদি আমি যেহেতু কথাটা বলছিলাম, এই শাড়ি কিন্তু মূলত জোড়াসাঁকো ঠাকুর পরিবার থেকে এটার উদ্ভব। রবীন্দ্রনাথের বৌদিরাই কিন্তু এটা আসলে শুরু করেছিল। তারা বিলেত থেকে দেখে সেখানকার সাহেব মেমদের যে পোশাক, সেই পোশাকের অনুকরণে এখানকার মেয়েদের শাড়ি পরবার কথা এসেছিল। এখানকার মেয়েরা শাড়ি যেভাবে পরতো, সেই শাড়ি কিন্তু আজকের মেয়েরা যেভাবে শাড়ি পরে এভাবে কিন্তু শাড়ি পরে না। আমাদের মেয়েরা শাড়ি পরে, শাড়ির আঁচল কোন দিক থেকে কাঁধের উপরে ওঠে, কেউ কি বলতে পারবে নাকি? কারো কি মুখ খোলা আছে? একটু দেখি, ভুলে গেছি। বাম দিক স্যার থেকে ডান ওঠে দিক স্যার। থেকে। আর বাম দিক থেকে। ডান দিক থেকে স্যার। সবাই কথা বলতে পারছে, কোনো বাম অসুবিধা দিক নেই। থেকে ওঠে। কেউ ডান দিক আর থেকে বাম বলেছে, কেউ দিক বাম থেকে। দিক থেকে বলেছে, তাই না? আর যা যাক, বাম বাম ডান দিক যেভাবেই থেকে। বলি না কেন, আমরা ওটা এটা ভুল ডান ধরতে দিকে চাই না। বলে। কিন্তু শাড়ি কিন্তু মূলত বাম দিক থেকেই উপরে কাঁধের পরে যায়, কোমর থেকে পেঁচিয়ে আসার পরে
এইটা বাম দিক থেকে কাঁধে ওঠে কিংবা মাথার উপরে যায়। এইটা হচ্ছে আমাদের বাঙালি এই অঞ্চলে শাড়ি পরা। কিন্তু ভারতের অন্য অঞ্চলে আরো অনেক মেয়েরা কিন্তু শাড়ি পরে, তাদের শাড়ি পরার ধরন কিন্তু এরকম না। কেন বাম দিক থেকে শাড়িটা পরে মেয়েদের? তারা পরে হচ্ছে এই মেয়েদের সম্পর্কে আমাদের আরেকটু পেছন থেকে ফেরত যেতে হবে, যে আমাদের এই মেয়েদের কিন্তু সাংসারিক অনেক দায়িত্ব পালন করতে হয়। একবার রান্নাঘর থেকে শুরু করে রাত্রের শোবার বিছানা করা পর্যন্ত অনেক দায়িত্ব পালন করতে হয়। যদি শাড়িটার যদি ডান দিক থেকে যদি আমরা আঁচলটা তুলে দেই, তাহলে ডাইন হাতটা আসলে আটকে যায়। ডাইন হাতটাকে ফ্রি রাখবার জন্য এই ধরনের একটি দৃষ্টিকোণ ছিল। তারপরে যে ব্লাউজের বিষয়টা বললাম, পেটিকোটের বিষয়টা কিন্তু এই পরিবারই প্রথম শিখিয়েছে। তার আগে যারা ছিল তারা তো শাড়ি পরেছে, তাদের কি ছিল? তাদের কারোর কিন্তু ব্লাউজ ছিল না গায়ে। আমরা এর সিনেমা দেখেছি নাকি আমরা, পথের পাঁচালী? কেউ কি দেখেছে? আমাদের কেউ কোনো শিক্ষার্থী পথের পাঁচালী সিনেমা দেখেছে কিনা? পথের পাঁচালী সহ ওই সময়ের, মানে আমি 60-এর দশক, 55, মানে 40, 50, 60, 70-এর দশক পর্যন্ত যেসব সিনেমা আমরা যদি দেখি, তাহলে দেখবো যে মেয়েদের গায়ে কিন্তু শাড়ি আছে, কিন্তু কারুরই গায়ে ব্লাউজ নেই। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে সে সময় ব্লাউজের প্রচলনই ছিল না। তাহলে সেই সময় কেউ যদি একটি মেয়ের ছবি আঁকে, তাহলে সে কি ব্লাউজ পরায় দেবে? সে তো ব্লাউজ পরাবে না, কারণ সে ব্লাউজ নিয়ে তার মাথায় ভাবনাই নাই। এবার ওখান থেকে আমরা 1000 বছর যদি পিছাইতে ফিরে যাই, যখন মেয়েদের শরীরে পোশাকই ছিল না, লজ্জা নিবারণের জন্য দুটুকরো কাপড় কিংবা অন্য কিছু পরতো, কারণ এইটাকে তাদের মাথায় ছিল না, এই ভাবনাই তাদের জন্ম জন্ম নেয়নি। তাহলে সেই সময় মানুষের যদি কোনো স্থাপত্য যদি, সরি, ভাস্কর্য যদি নির্মাণ হয়, তাহলে সেখানে কি তাদেরকে শাড়ি পরিয়ে দেওয়া সম্ভব? সম্ভব না। ফলে এখান থেকে 1000-2000 বছর আগের যেসব শিল্পকর্ম আমরা এখন দেখবার সুযোগ আছে, তাদেরটা কিন্তু সেই কালের বিচারে বিচার করতে হবে। একটি মেয়ে দাঁড়িয়ে আছে, তার যে শারীরিক সৌষ্ঠব, সে আহ, সেখানে যে যে আর যেসব অবজেক্ট আছে, সেই অবজেক্ট গুলার সঙ্গে তার যে বিনিময়টা, সেটা শিল্পী কিভাবে ফুটিয়ে তুলতে পেরেছে, আমাদের বিচার কিন্তু, আমাদের দৃষ্টিটা কিন্তু সেখানেই হবে। যখন একটি মা একটা শিশুকে যখন দুধ খাওয়াচ্ছে, তখন আমরা তাকাবো হচ্ছে যে ওই শিশু এবং মায়ের মধ্যে যে ইন্টারাকশনটা, সেইটা শিল্পী কত চমৎকার ভাবে ফুটিয়ে তুলতে পেরেছে, এইটা আমরা দেখব। আমরা দেখব না যে শিশুটার মুখে মা কি তুলে দিচ্ছে, এটা কিন্তু আমাদের দেখার কথা না। যদি আমরা এটা দেখি, তাহলে সেটা আমাদের ভুল দৃষ্টিভঙ্গি হবে। এখানে মা এবং ছেলের মধ্যে যে আহ, আহ, যে আত্মিক যে সম্পর্ক, সেই সম্পর্কটা সেখানে তুলে ধরা সম্ভব হয়েছে কিনা, সেটাই হচ্ছে এখানে উপযোগ্য বিষয়। একজন নারী, আমাদের আজকের সময় একজন নারী যে বাংলাদেশে থাকে, তার স্বামী সৌদি আরবে থাকে, সে যখন 5 বছর পরে ফিরে আসে, ফিরে এসে সে বাবা মা বা অন্যদের সঙ্গে কথা বলতে থাকে, তার সবচেয়ে প্রণয়িনী তার স্ত্রী তখন পর্যন্ত তার সামনে যায়নি। তাদের দূর থেকে যখন দেখা হচ্ছে, দূর থেকে পরস্পর পরস্পরকে দেখছে, তাদের এই দেখার যে দৃষ্টি, সেটা আমরা কোন দৃষ্টিতে দেখব? এইটা যদি যখন কোনো শিল্পী তুলে ধরে, তখন সেটা আমাদেরকে সেখানেই দেখাতে হবে। আমাদের অজন্তার যে চিত্রকলাটা আমরা করি, খুব বিশাল একটা ছবি, খুবই আন্তর্জাতিকভাবে বিখ্যাত একটা ছবি আছে ওখানে, আমরা এটা নিয়ে কথা বলেছি। কিন্তু আজকে প্রসঙ্গ এসেছে তাই বলছি। এখানে আহ, গৌতম বুদ্ধ সে আগের জীবনে যখন সে রাজা ছিল, সরি, গৌতম বুদ্ধ যখন সে এই জীবনে মানে শেষ জীবনে, সে তো আদৌ আদৌ সে রাজা ছিল। তারপর সে সবগুলো ছেড়ে সন্ন্যাসী হয়েছে। সন্ন্যাসী সন্ন্যাসী হওয়ার সময় সে তার সন্তানকে রেখে আসছে, তার স্ত্রীকে রেখে আসছে। তারপর অনেক দিন পরে সে ভিক্ষা করতে বেরিয়েছে। সে তো রাজা ছিল, সে সব জায়গায় ভিক্ষা করতে যাবে এবং সেই ভিক্ষার চাল নিয়ে সে তার শিষ্যদের সঙ্গে সে খাওয়া দাওয়া করবে। সেই ভিক্ষা করতে করতে রাজবাড়িতে গেছে। আর রাজবাড়িতে সে যখন টোকা দিয়েছে ভিক্ষা দেওয়ার জন্য, সেই রানী, তার মানে তার স্ত্রী, সে আসছে ভিক্ষা দেওয়ার জন্য। তথাগত বুদ্ধ সে পাত্র পেতেছে যে দাও মা, ভিক্ষা দাও। তার স্ত্রীকে তো সে মা বলছে। আর সে ভিক্ষা দিতে গিয়ে উপরের দিক তাকিয়ে দেখে যে সেটি তার স্বামী। আর তার নিচে যে সন্তানটা, সে তো বাপকে চেনে না। তখন মার যে অনুভূতি, যে যাকে ভিক্ষে দিচ্ছিল সেই হচ্ছে তার স্বামী। আর সেই যে স্বামী, সে যেহেতু সংসার পরিত্যাগ করেছে, সে তার স্ত্রীকে মা বলছে। এই যে অভিব্যক্তিটা, সেই অভিব্যক্তিটা শিল্পী যখন
সেটাকে উপস্থাপন করে, সেটাকে যখন সে প্রকাশ করে, সেটা যদি সেইটাকে যদি পূর্ণ মাত্রায় যদি তুলে নিয়ে আসতে পারে, এই আমাদের সবাইকে আমার ভাববার কথা বলবো, এটাই হচ্ছে একটা শিল্পীর শিল্প সৌকর্যের সর্বোচ্চ আহ, দান। এতে আমাদের নন্দন তত্ত্বের বিচারে যদি এটা পাশ করে, তাহলে বুঝতে হবে যে আমরা মানুষের মনস্তত্ত্বটাকে বুঝে আমাদের শিল্পকর্মটা করেছি। এই শিল্পকর্ম যেই শিল্পী করেছেন, সেই শিল্পীর যে বিচার, সেটা কিন্তু আমাদের সেই সময়ের নিরিখেই আমাদের করতে হবে। আমরা এই ছবিটা আছে কিন্তু এখানে আহ, বুদ্ধকে কিন্তু অনেক বড় দেখাচ্ছে, আর তার স্ত্রীকে ছোট দেখাচ্ছে। তার মানে কি এই সময় বুদ্ধদেব অনেক বড় হয়ে গেছে, খেয়ে দিয়ে মোটা হয়ে গেছে? বিষয়টা এরকম না। এখানে শিল্পী বুঝাতে চাচ্ছেন মানুষ বুদ্ধ, তার তার যে জ্ঞান গরিমা বোধি লাভের কারণে সে সাধারণ মানুষের স্তরে নেই, সে এখন দেবতাদের স্তরে। সে কারণে তার শরীরের যে অবয়বটা, সেটা কিন্তু অনেক বড় করে আঁকা হয়েছে, এবং তার স্ত্রী এবং সন্তানদের সেই তুলনায় কিন্তু অনেক ছোট করে আঁকানো হয়েছে। এরকম অনেক বিষয় আছে, সেগুলার ব্যাখ্যা আমাদেরকে যেমন জানতে হবে। আমরা শিল্পী সৃষ্টি করবো, আমরা হয়তো সবাই শিল্পী হব না, কিন্তু আমরা শিক্ষক হব। তো আমরা যেসব ছেলে মেয়েদের শিখাবো, তারাই তো কেউ না কেউ শিল্পী হবে। তাহলে সেই বোধটা আমাদের থাকতে হবে, আমাদের বিচারটা সেভাবেই করতে হবে। আমরা আহ, কথা বলছিলাম দীঘাপতিয়া জমিদার বাড়ির সেই ভাস্কর্য নিয়ে। এই ভাস্কর্য দেখেই কিন্তু আমাদের দেশের মানে পশ্চাৎপদ মানসিকতার যেসব মানুষরা, যাদেরকে আমরা কুকুমুন্ডুক বলি, কিংবা আহ, যাদেরকে আমরা মৌলবাদী বলি, তারা কিন্তু এইটার উপরে হামলে পড়েছিল। আমরা সেই হামলে পড়ার পরিস্থিতির বাইরে আসতে চাই। আমরা যদি সেটা পারি, যদি তাহলে এই শিল্প সৌষ্ঠব সম্পর্কে আমাদের কিন্তু ব্যাখ্যা দেওয়ার সুযোগ আছে। আমরা এই ভাস্কর্যটাকে আমরা একটু লক্ষ্য করব। এই যে রাজবাড়ি, এখানে 12টা ভবন ছিল। এই 12টা ভবন, এই ভবনগুলো কোনটার কি কাজ ছিল, সেখানে কোনটায় কি কাজ হতো, সে সম্পর্কে আমাদের এখানে কিন্তু আছে। সময় স্বল্পতার কারণে ব্যাখ্যা দিচ্ছি না, আমাদের এটা জানতে হবে। আমাদের শিক্ষার্থীরা আশা করছি এগুলো দেখবার সুযোগ পাবে, যেহেতু আমরা অ্যানাবল আছি। এখানকার যে স্থাপত্য আহ, শৈলী, সেটা নিয়ে আমরা কথা বলি। আমরা শুরুতেই বলেছি যে এই জমিদার কিন্তু তারা ইংরেজ তোষণের জায়গা থেকে এইসব জমিদাররা সে সময় অধিকাংশরাই কিন্তু সৃষ্টি হয়েছিল। ফলে ইংরেজ তোষণের কারণে তারা যেসব রাজবাড়ি তৈরি করেছে, এই অধিকাংশ রাজবাড়ি কিন্তু ইংলিশ প্যাটার্নে করা। কিন্তু ইংরেজদের দিয়ে তো এই ইট গাঁথানো যায়নি, এই ইট গাঁথাতে গাঁথতে হয়েছে তো আমাদের দেশের মিস্ত্রিদের দিয়ে। এই আমাদের দেশের যেসব মিস্ত্রিরা, তারা তো আবার এই দেশের আলো বাতাসে বড় হয়েছে, এবং তারা মোগলদের কাজ করেছে, তারা মৌর্য সাম্রাজ্যের কাজ করেছে, আরো অনেক ঐতিহাসিক পরম্পরায় এই মানুষগুলো তো তাদের শিক্ষাকে ব্যবহার করেছে এই স্থাপত্য নির্মাণ করবার কারণে। সে কারণে এখানে আমরা মিশেল দেখেছি। এই শিল্পের মধ্যে একদিকে যেমন পাশ্চাত্যের মিশেল আছে, একইভাবে আমাদের ভারতীয় উপমহাদেশের যে শিল্পকলা, সেটারও কিন্তু এখানে সংমিশ্রণ ঘটেছে। এই দুটো শিল্প নৈপুণ্য এখানে মিশ্রিত হয়েছে। আমরা আরেকটা জিনিস এখানে লক্ষ্য করি, যে এইখানে কিন্তু পাথর ব্যবহার হয়েছে খুব কম। এরকম ভাস্কর্য কিছু আছে, কিন্তু অধিকাংশ ভবন নির্মাণে কিন্তু পাথর ব্যবহার হয়নি। কিন্তু মেঝেতে টাইলস হিসেবে পাথর ব্যবহার হয়েছে। কেন পাথর ব্যবহার হয়নি? কারণ এই যে অঞ্চলগুলো যেখানে শিল্পকর্ম তৈরি করা হয়েছে, সেখানে পাথর খুবই দুর্লভ জিনিস, অনেক দূর থেকে বয়ে নিয়ে আসতে হয়। ফলে পাথর দিয়েই কিন্তু এই ভবন নির্মাণ করা সম্ভব হয়নি। কিন্তু আমরা আগ্রা তাজমহল দেখেছি, ওর একেবারে A to Z একটা জায়গা পাওয়া যাবে না যেখানে পাথর ছাড়া নির্মাণ করা হয়েছে, কারণ সেখানে পাথর সহজলভ্য। কিন্তু যখন এই দীঘাপতি আর জমিদার বাড়ি যদি নাটোর বলি, মানে বাংলাদেশে কিন্তু পাথর পাওয়া যায় না। ফলে এখানকার শিল্পীরা, এখানকার যে স্থপতিরা, তারা কিন্তু প্যাটার্ন চেঞ্জ করেছে, করে এখানকার মানুষদের দিয়েই এখানকার মতো করেই তৈরি করেছে। তারা পোড়ামাটি ব্যবহার করেছে, তারা শিল্প সৌন্দর্য তৈরি করবার জন্য এখানে ট্রাকোটা ব্যবহার করেছে। এরকম নানান নান্দনিক যে উৎকর্ষতা, তাদের যে শিল্প নৈপুণ্যতা, তারা কিন্তু সেখানে দেখানোর চেষ্টা করেছে, এবং খুব চমৎকার ভাবে এটা কিন্তু করতে পেরেছে। আমরা সেটার দৃষ্টিকোণ দিয়ে যে আমরা দেখবো, আমরা যদি সুযোগ থাকে আমরা কিন্তু দেখতে যাবো। এরপরে আমরা আসবো কার্জন হল। কার্জন হল দীঘাপতিয়া জমিদার বাড়ির মতো বিষয় নয়, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংশ এটা। এখন ছাত্রছাত্রীদের ক্লাসের জন্য থাকে, বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য। কিন্তু এই ভবনটি যখন নির্মাণ করা হয়েছিল 1904 সালে, তখন এইটা মূলত 1904 সালে ভাইস রায়, বড়লাট যাদেরকে বলা হতো ইংরেজদের, তিনি আসবেন ঢাকাতে। তো সেই ঢাকায় আসার বিষয়টাকে ধরে রাখবার জন্য, সেটাকে
স্মরণীয় করবার জন্য এখানকার আমাদের ঢাকার পাশাপাশি থাকা যে নবাবরা, তারা যে রাজারা ছিল, তারা তার এই ঐতিহাসিক ভ্রমণটাকে ধরে রাখবার জন্য তারা একটা পদক্ষেপ নিয়েছিল। তারা একটি ভবন নির্মাণ করতে চেয়েছিল, এবং যেটা একটা লাইব্রেরি হবে। সেই লাইব্রেরিটা মূলত কার্জনের নামেই কিন্তু এটাকে উৎসর্গ করবে, এভাবেই কিন্তু প্ল্যান করা থেকেই কিন্তু এই কার্জন হলের, আজকের কার্জন হলের জন্মটা। কিন্তু আমরা পরবর্তীতে দেখেছি যে কার্জন হল মূলত বড়লাটের তোষণ করবার জন্য নির্মাণ করা হয়েছিল। সেই কার্জন হলেই আমাদের দেশের সেই 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত সমস্ত যে ক্রিয়াকর্ম, তার যে সূতিকাগার হিসাবেই এই ভবনটা ব্যবহার করেছে। ফলে এই ভবন কোনো অবস্থাতেই আর ইংরেজদের ভবন নেই, এটা মনন জগতে বাঙালির নিজস্ব সম্পত্তিতে এখন রূপান্তরিত হয়েছে। আমরা এখানে আমরা স্মরণ করব যে কার্জন, এখানে যে ভাওয়াল, আমরা ভাওয়ালের রাজবাড়ি ও আমাদের আলোচনায় আসবে, আমরা কোনো না কোনো সময় সেটা আলোচনায় আসবে। ভাওয়ালের যে জমিদার, সেই জমিদার তারা অর্থনীতিতে অনেকটা এগিয়ে থাকার কারণে তারা এই অর্থায়নটা করেছিল। সেই সময়ে মূলত এই ভবনটা নির্মাণ করবার জন্য তারা যে ব্যয়, সেই ব্যয়টা পুরোটাই কিন্তু এই ভাওয়ালের রাজ পরিবার এটাকে দিয়েছিল। পরবর্তী সময়ে এখানে এই জর্জ নাথালিয়ান কার্জন, যিনি বাংলার বড়লাট ছিলেন, গভর্নর জেনারেলও ছিলেন, এই বড়লাটের নামেই এই ভবনটা করেছিলেন, এবং সেটা ছিল কিন্তু তখন লাইব্রেরি। পরে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় হয়, আরো অনেক পরে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে, তাই না, 1921 সালে, আর এটা 1904 সাল। 4 সালের কথা যদি বিবেচনা করি, তো ইতিমধ্যে 120 বছর পার হয়ে গেছে। এই 120 বছর আগে নির্মাণ করা যে ভবন, সেই ভবনের সৌকর্য সম্পর্কে আমরা আলোচনা করতে যাচ্ছি। তাহলে এর অতীত এবং আজকের সময় এই দুটোর একটা মিশেল করে এর স্থাপত্য বা যা নান্দনিকতা, সেটা কিন্তু আমাদের বিচার বিশ্লেষণটা আসলে করতে হবে। এটা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ও পরবর্তীতে ওই ঢাকা বিশ্ববিদ্যালয় হবার পরে এটার ক্লাসরুম হিসাবে এটা ব্যবহার হয়েছে, পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা হল হিসাবে ব্যবহৃত হচ্ছে। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মুহূর্তে মূলত বিজ্ঞান ভবন হিসাবে এটা ব্যবহার হয়ে থাকে। এর স্থাপত্য কাঠামো যদি নিয়ে আমরা আলোচনা করি, এটা একবার যেহেতু বড়লাটের তুষ্ট করবার জন্য এটা করা হয়েছিল, এটা একবার পুরোপুরি ইংরেজদের যে স্থাপত্য শৈলী, সেটাই এখানে পরে করবার কথা হয়েছিল, কিন্তু আগের সেই বিষয়টা আছে। কারণ এখানকার যে শিল্পীরা যারা এটা নির্মাণ করেছে, তাদের মাথায় তো এখানকার যে শিল্পবোধ সেটাও রয়েছে, ফলে দুটোরই মিশেল এখানে কিন্তু ঘটেছে। কিন্তু এই দুটোর মিশেলের মধ্য দিয়ে যে স্থাপত্য কিন্তু এখানে নির্মাণ করা হয়েছে এখন অনন্য। আমরা সুযোগ আছে ঢাকায় যে একদম প্রাণ কেন্দ্রে, তো আমাদের গিয়ে দেখি আসা, একটা বেলা সময় দেওয়া, যে পুরো অংশটা একটু ঘুরে ঘুরে দেখে এখানকার যে স্থাপত্য রীতি, সেটা নিয়ে আমরা কথা বলি। এখানে এর কাঠামো নির্মাণ করবার জন্য দু ধরনের ইট ব্যবহার করেছে, বাইরের দিকে লাল ইট ব্যবহার করেছে, ভেতরের দিকে এই বিবেচনাটা রাখা হয়নি। আমরা যখন নিজেদের বাড়ি তৈরি করি, তখনও কিন্তু এই ধরনের বিবেচনা হয় যে যে দিকটা বাইরে থাকবে সেদিকটা যাতে মসৃণ হয়, প্লাস্টার যাতে সমান হয়। সেজন্য ইটটা যেহেতু সব এবড়ো থেবড়ো ইট হয় বা বিভিন্ন কোম্পানির ইট কিনতে হয়, সে কারণে এইসব বিষয়গুলো বিবেচনায় রাখা এই ভবন নির্মাণ করবার সময় এটা হয়েছিল। কারণ বাইরে যে ইটটা ব্যবহার করা হয়েছে কিংবা যে টাইলস ব্যবহার করেছে, সেটা তুলনামূলকভাবে একটু বেশি দাম। সেই বেশি দাম দিয়ে সীমিত অর্থেই কাজটা করবার জন্য এ ধরনের ভাবনা বা চিন্তা এগুলো কিন্তু করা হয়েছিল। এখানকার খিলান, এখানকার গম্বুজ, এখানকার সমস্ত শিল্প রীতি নিয়ে আমাদের কিন্তু কথা আছে। এটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে, আমাদের শিখতে হবে, আমাদের বুঝতে হবে। এরপরে আমরা একটু দ্রুত আসতে চাই। এই হচ্ছে প্রথম সময়ের যে কার্জন হল, সেই কার্জন হলের এই প্রথম দিককার অবস্থা, এবং সেই পুরানো একটা ছবি আমরা এখানে যুক্ত করেছি। এরপরে আসবো, আমরা একটু দ্রুত যেতে চাই কারণ 5 মিনিটের মধ্যে আমাদের ক্লাস শেষ করা দরকার। শাহজালাল দরগা। শাহজালাল দরগা আমরা অবশ্যই এই বাংলাদেশের মানুষ জানে না, এরকম মানুষ খুঁজে পাওয়া কঠিন, অন্ততপক্ষে শিক্ষিত এবং একটু বড় হয়েছে যারা এদিক ওদিকে তাদের যায় বেড়ায়। শাহজালাল দরগা হচ্ছে মূলত 13 সালে, মানে 13 শতাব্দী, মানে ত্রয়োদশ শতকের সময়, সেই সময় মূলত ইসলাম প্রচারের জন্য মধ্যপ্রাচ্যের মানে বিশেষ করে ইরানের ওই অংশ থেকে কিছু সুফিরা ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে কিন্তু এসেছিল। সেই সুফিদের একটা অংশ মূলত আমাদের আজকের যে সিলেট, সেই সিলেটে সহ বাংলাদেশের বেশ কয়েকটা অঞ্চলে গেছিল, যেমন ষাট গম্বুজ আছে আমাদের বাগেরহাটে। এরা কিন্তু একই সময়ের মানুষ, এবং তারা কিন্তু একই উদ্দেশ্যে কিন্তু আসছিল। এই মানুষগুলা তারা
তাদের এলাকা ছেড়ে সংসার টংসার সব ছেড়ে শুধুমাত্র ধর্ম প্রচারের জন্য সে সময় যারা রাজা ছিল বা সম্রাট ছিল তাদের সাথেই এরা চলে এসেছিল। পরে এখানে বিবাহ টিবাহ করে তারা যেমন ঘর সংসার করেছে, আবার এখানকার মানুষদেরকে তাদের ধর্মীয় নীতিবোধ কিংবা অন্যান্য যেসব দৃষ্টিভঙ্গি সেগুলোর মাধ্যমে এই মানুষদেরকে তারা তাদের ধর্মের দ্বারা আকৃষ্ট করেছে এবং তাদেরকে নিয়ে একটা বড় স্থাপনা নির্মাণ করেছে। এটা প্রথম দিকে একটা দরগা ছিল, পরবর্তীতে এখানে মসজিদ নির্মাণ করা হয়েছে এবং আজকে পর্যন্ত এর অনেক অলৌকিক কাহিনী কিন্তু প্রচলিত। যারা এটা বিশ্বাস করেন তারা খুবই অন্তর দিয়ে বিশ্বাস করেন এবং তাদের সেই বিশ্বাস টলানোর কোনো সুযোগ নেই। আমরা হয়তো যারা এই বিশ্বাসে বিশ্বাসী না, আমরা হয়তো অনেক সময় এর ব্যাখ্যা ভুল ব্যাখ্যা দিই, কিন্তু যারা এই যে ধর্মীয় মাইথোলজি এটাকে যারা অন্তর থেকে বিবেচনা রাখেন তাদের এটা কিন্তু মহামূল্যবান সম্পদ হিসাবে কিন্তু বিবেচনা করতে হবে। আমরা যারা শিল্পকলার শিক্ষার্থী, আমাদের বিচার বিশ্লেষণটা কিন্তু সেখানেই আসতে হবে। এখানে এই এই যে দরগার যারা পীর বা আউলিয়া বা এরা প্রকৃত অর্থে মুসলিম কিনা এটা নিয়ে কিন্তু প্রশ্ন তোলা হয়েছিল। আমরা সেই জায়গায় কিন্তু যাব না। আমরা যাব হচ্ছে যে ইসলামের বাণী প্রচার করবার জন্য তারা মানুষকে কাছে টানবার জন্য তাদের মধ্যে যে উদারতা বোধ ছিল সেই উদারতা বোধের কারণে মানে ব্যাপক সংখ্যক মানুষকে তারা কিন্তু তাদের অনুসারী করবার সুযোগ পেয়েছিল। এখানে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কিন্তু বল প্রয়োগ করা হয়নি, স্বেচ্ছায় মানুষ ধর্মান্তরিত হয়ে তারা ইসলাম গ্রহণ করেছে। ফলে তারা যে দৃষ্টিকোণ নিয়ে এখানে এসেছিল সেটা সফল হয়েছে। তাদের সেই সময়ের যে দৃষ্টিকোণ সেটাকে বিবেচনা করতে হবে আমাদের, সেইটাকে দিয়ে আজকের সময়কে দিয়ে এটাকে বিবেচনা করা যাবে না। ফলে এখানকার যে স্মৃতি বা অন্য যে বিষয়গুলো আছে, তাদের যে দৃষ্টিভঙ্গি, তাদের যে কার্যকলাপ, এটা নিয়ে সেই মাইথোলজির সেই উচ্চতর ভাবনা থেকেই আমাদের কিন্তু বিচার বিশ্লেষণ করতে হবে। এই অঞ্চলে আরেকজন সুফি ছিলেন, তিনি হচ্ছে শাহপরাণ, তার দরগা নিয়েও আমাদের কথা আছে। এখানকার কি হয় কি হয় না এটা নিয়ে কিন্তু আমাদের খুব বেশি কথা নেই। আমরা বলতে চাই যে তারা এখানে এসেছিলেন, তাদেরকে প্রতিষ্ঠা করবার জন্য অঞ্চলের মানুষ কিভাবে তাদেরকে সহায়তা করেছে এবং সেই সাহায্য নিয়ে তারা কি ধরনের স্থাপনা নির্মাণ করেছে, এই স্থাপনা নির্মাণ করবার ক্ষেত্রে তারা কি ধরনের স্থাপত্য এবং ভাস্কর্য সেখানে প্রয়োগ করা হয়েছে, তাদের কি ধরনের দৃষ্টিকোণ ছিল এবং আজকের সময়ে এসে সেটা কিভাবে ব্যবহার হচ্ছে এবং মানুষকে আকৃষ্ট করে মানুষকে সৎ পথে নেওয়ার চেষ্টা করছেন, আমাদের মূল বিবেচ্য কিন্তু এটাই। আমরা এই যে যাদের কথা বলছি তারা তো এখন আর নেই, কিন্তু তারা কেন এসেছিলেন, কিভাবে এসেছিলেন, তাদের সাথে কারা ছিল, তারা কি করতে চেয়েছিলেন, এগুলো কিন্তু বিভিন্ন ধরনের নিদর্শন আছে এখানে। সরাসরি এখানে হয়তো মিউজিয়াম নেই, কিন্তু মিউজিয়ামের মতো কিন্তু এখানে সংরক্ষণ করা আছে। এখানে তাম্র ফলক আছে, এখানে কিছু স্ফটিকের পাথরের ফলক আছে, এখানে প্রাচীন অনেকগুলো ঐতিহ্য আছে, সেই ঐতিহ্যগুলো সংরক্ষণ করেছে এবং মানুষের দেখার জন্য রেখেছে। সেগুলো থেকে যদি আমরা আসলে বিবেচনা করি তাহলে সেই বিবেচনা থেকে আমরা কিন্তু বুঝতে পারি যে যে মানুষগুলো একবার তার নিজের অঞ্চল ছেড়ে সবকিছু ছেড়ে দিয়ে জীবনের পুরো অংশটাই এখানে তারা কাটিয়ে গেলেন এবং মানুষের মঙ্গলের জন্য কাজ করলেন, তাদের যে দৃষ্টিকোণ সেটা সেই সময়ের নিরিখে আমাদের যদি আমরা বিচার করি তাহলে এর শিল্প সৌন্দর্য কিন্তু আমরা আসলে বুঝতে পারবো, সেই মানুষের মননশীলতা বুঝতে পারবো এবং সেই মানুষের সেই মননশীলতাকে কাজে লাগিয়ে মানুষের মধ্যে কিভাবে কাজ করেছে সেই পরিস্থিতিটাকে আমরা বুঝতে পারবো। এই বলে আমরা আসলে আমাদের আজকের ক্লাস আসলে শেষ করতে চাই। আমরা এই রেকর্ডিংটা তুলে দেবো, আপনারা সেই সময় একটু দেখে নেবেন। আমরা একটু তড়িঘড়ি করে বেরিয়ে গেলাম বোধহয়, আর 1 মিনিটের মধ্যে এটা শেষ হবে। আমরা এর পরে আর সংযুক্ত হব না। আমরা আগামীকাল ক্লাস পরীক্ষা নেব। ক্লাস 9টায় শুরু হবে, 25 মিনিট চালু থাকবে, 20 মিনিটে আমাদের পরীক্ষা দিতে হবে, 20টা প্রশ্ন থাকবে এবং আমাদের বিষয়বস্তু থাকবে মূলত বিশ্বশিল্পের ইতিহাসের শিল্পকলা, প্রাগৈতিহাসিক শিল্পকলা, প্রাগৈতিহাসিক গুহাচিত্র, প্রাচীন গুহা এবং তার যে শিল্প, এই পর্যন্তই মূলত আমাদের আলোচনা থাকবে। মাঝখানে মানুষের বিবর্তনের যে ইতিহাস নিয়ে আমরা আলোচনা করেছি সেই অংশটাও ওর সঙ্গে যুক্ত থাকবে, যেহেতু এটা পরস্পরের রিলেটেড।